ইন্টারভিউ চলছে। ইপসিতা বসে পা নাচাচ্ছিল বাইরের সোফায়। সবুজ রঙের লেদারের সোফা, ফল সিলিং থেকে ঝুলছে ঝকমকি ঝাড়বাতি। আকার বেশ সুন্দর, যেন কোনো বিশেষ ধরনের ফুলের লতা এঁকে বেঁকে একটা গুচ্ছ তৈরি করেছে। জীবনের আঁকাবাঁকা পথ এমনভাবে কি শুরুতে এসে মেলে? ঝাড়বাতির নকশার ভিতর ঘোরপাক খেতে থাকা ইপসিতার হঠাৎ যেন মনে হলো ওকে কেউ কিছু বলছে। অপ্রতিভ হয়ে প্রথমটা তাকালো রিসেপশনিস্ট মেয়েটির দিকে। সে তখনও ঠোঁটের বাইরে ছাপিয়ে আসা লিপস্টিক টিস্যু পেপারে মুছছে। অস্বস্তি কাটল। ইন্টারভিউ দিতে এসে এতটা ভাবুক মনস্কতায় ছাদে তাকিয়ে থাকলে ইমপ্রেশনের ছানা কেটে যাবে। পরক্ষণেই একটা গলা খাকারির শব্দে ইপসিতা সোজাসুজি তাকালো। ওর সামনের সিঙ্গেল সোফাটায় বসে আছে একটা ছেলে। ট্রিম করা দাড়ি, ব্যাকব্রাশ করা, জেল দিয়ে সেট করা অতিরিক্ত ঘন চকচকে কালো চুল, ফকফকে সাদা শার্ট আর কালো প্যান্ট পরা এক যুবক। গলায় লম্বা টাই, হাতে ফাইল, পালিশ করা ঝকঝকে বুট। হাত দেখিয়ে বোঝাতে চাইছে কিছু, হাতের চেটো সামনের দিকে ঠেলে। ইপসিতা ভ্রু কুঁচকে দেখল, তারপর ইশারায় জানতে চাইল কি। ছেলেটি মৃদু হেসে ঠোঁট নাড়ল। ওর ঠোঁট নাড়া পড়া গেল, বলছে রিল্যাক্স। তার মানে ও যে একটু বেশিই টেনশন নিচ্ছে তা সামনের অপরিচিত বুঝতে পারছে। একটা হালকা হাসিতে মুখ অন্যদিকে ফেরালো ইপসিতা। কেন যেন ইনসাল্টেড মনে হলো। অতিরিক্ত আবেগ দেখাচ্ছে ছেলেটা। দুজন যখন একই চাকরির ক্যান্ডিডেট, তখন ও টেনশন নিচ্ছে এটা বোঝানো মানে নিজেকে খুব কুল এবং চাকরির জন্য সুইটেবল এরকম কিছু একটা বোঝানোর চেষ্টা নিশ্চয়ই। মুখ ফেরাতে আবার চমক। ছেলেটা ওর পাশে যে ক্যান্ডিডেট বসেছিল তার জায়গাটা নিয়েছে এবং গলা নামিয়ে বলছে, আমার টেনশন হলে আমি ব্রিদিং এক্সারসাইজ প্র্যাকটিস করি। সো আই উইল টেল ইউ টু টেক আ ডিপ ব্রেথ। গোদের ওপর বিস্ফোরা একেই বলে। একেই টেনশন নিচ্ছে, তারপর কি রাগও সামলাতে হবে? কোথা থেকে চলে এলো ভাই হিলিং বাবা? ইপসিতার আগে ডাক পড়ল ছেলেটির, রাজ মিত্র। সে উঠে যেতে ইপসিতার স্বস্তি মিলল। যদিও ইন্টারভিউ মনোপুত হয়নি। একটা ইনস্টিটিউট থেকে ট্রেনিং নিয়েছিল, কল সেন্টার জব। ইংলিশ আর জার্মান ভাষা শিখেছে। একটি এডুকেশন ইনস্টিটিউট, যেখানে দুটি দেশের কোলাবোরেশনে ডিগ্রি কোর্স করানো হয়। ওভার ফোন কিছু কথা, তারপর অনলাইন প্রসিডিওর। তবে জার্মান কয়েকটা ওয়ার্ড ভুল বলেছে ইপসিতা। কিন্তু অফিস বিল্ডিং থেকে বেরিয়েই চমক। মূর্তিমান কিসের অপেক্ষায়? সে এখনো বিদায় নেয়নি কেন? পকেটের রুমাল বের করে সে কপালের ঘাম মুছল। কেমন হলো ইন্টারভিউ? মরণ দশা। এই জন্যেই রোদ্দুরে দাঁড়িয়ে আছো নাকি চান্স নিচ্ছ বাবা? ইপসিতা কি আর বুঝছে না? চোখে রোদ চশমা পরে ইপসিতা বলল, আমি আমার তরফ থেকে বেস্ট দিয়েছি, লেটস সি কি হয়। সে হাসল, আমার হবে না। তা আপনি এই ইন্টারভিউয়ের নিউজ কোথা থেকে পেলেন? লার্নিং একাডেমি থেকে আমি ল্যাঙ্গুয়েজ কোর্স করেছিলাম, ওরাই ক্যাম্পাসিং করছে। এর আগেও ইন্টারভিউ দিয়েছেন? আর উত্তর দিল না ইপসিতা, তবে প্রশ্ন করল, আপনি কি করে জানলেন আজকের ইন্টারভিউয়ের খবর? আমি চাকরিবাজার ওয়েবসাইটে নিজের রিজিউম এনরোল করেছি, ওখান থেকেই কন্ট্যাক্ট করেছে। ইপসিতা মাথা নেড়ে বোঝাতে চাইল সে ব্যাপারটা বুঝেছে এবং এখন বিদায় নিতে চায়, তাই পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। কিন্তু ছেলেটি বলল, নামটা তো জানাই হলো না। আমার নাম রাজ, আর আপনি? ঘুরে তাকিয়ে ইপসিতা একচিলতে হাসল। ইপসিতা মজুমদার। মোবাইল নাম্বার দিন না, আমারটাও রেখে দিতে পারেন। কোনো ইন্টারভিউ চলছে জানলে একে অপরকে ইনফর্ম করব। আর যদি আপনার মনে হয় যে এটা হয়ে যাবে। কথাটা একটা সুরে টানল রাজ। ইপসিতা বুঝতে পারছিল এখানে ওদের কারোরই হবে না, তা ওরা দুজনেই বুঝতে পারছে, যা রাজের প্রকাশে বোঝা যাচ্ছে বেশি। কিন্তু তা বলে অচেনা ছেলেকে নিজের ফোন নাম্বার দেব? পাগল। তারপর সে কার কার ফোন থেকে কতবার ফোন করবে, কটা নাম্বার ব্লক করবে ইপসিতা? বলল, রাজ আপনার নাম্বারটা বলুন। রাজ নাম্বার বললে ইপসিতা নাম্বার নিজের মোবাইলে সেভ করে নিল। রাজ বলল, আপনারটা? আমি আপনাকে সময় বুঝে কল করে নেব। এই যাত্রায় বাঁচা গেল। ইপসিতা একটা অটো ধরে বাঁচল। কি গায়ে পড়া ভাই! কিন্তু গায়ে পড়া ছেলেটা খানিকটা কাঁঠালের আঠার মতোই এঁটে রইল মাথার ভিতর। দেখতে ভালো বলেই হয়তো বারবার ঘুরে ফিরে মনে পড়ছে ওর কথা। হ্যান্ডসাম, বেশ লম্বা, কথা বলে চোখের দিকে তাকিয়ে, আত্মবিশ্বাসী। তবে পড়াশোনায় তেমন করিতকর্মা কিছু নয়, নইলে আর এইসব টুকরো জবের পিছনে ছুটত। ইপসিতা যদিও নিজে মনে করে এই প্রফেশনে লেগে থাকতে পারলে মাইনেপত্তর ভালো মেলে, উন্নতিরও সুযোগ আছে ঢের। ফোন হাতে নিয়ে হোয়াটসঅ্যাপে ঢুকে হঠাৎ কি ভেবে একটা হাই পাঠিয়ে দিল রাজ নামক নতুন রোগের ভাইরাসকে। ধূসর ডাবল টিক হয়ে পড়ে রইল। ধূত তোর বলে ফোন রেখে এসে দাঁড়ালো সামনের বারান্দায়। আসলে সময় কাটছিল না। ভাবলো যদি কিছু কথা বলা যায়, অন্তত যদি এইটুকু সলভ করা যায় যে এই মাঝেহীন তরি ভিড়বে কোথায়।
দুজন যখন একই পথে যাত্রা দেয় তখন সঙ্গ হিসাবে মনে খোরাক জোগায় একে অপরের একই অবস্থার দুর্গতির প্রলাপ। ইপ্সিতার কলেজের খুব কাছের যে 5 জন বন্ধু ছিল তার মধ্যে সোহম আর অনুষ্কার চাকরি হয়ে গেছে ব্যাংকে। তিলোত্তমা চাকরি করে একটা হোটেলের রিসেপশনে। অনিরুদ্ধ পেল কলেজের লেকচারারশিপ। আর মৌপিয়া রিসার্চ করছে পুনেতে, ভালো স্টাইপেন্ড পায় সে। আর ইপ্সিতা কেবল চটি ঘষে চলেছে এটা ওটা কোর্স করে। প্রায় 3 বছর হলো। এর মাঝে যে একটা চাকরিও পায়নি তা নয়, কিন্তু সেখানে টেম্পোরারি থেকে আর পার্মানেন্ট হতে পারেনি। বেশিরভাগ ক্ষেত্রেই ধৈর্যে কুলায়নি। ওই এক গপ্প হাবিজাবি টার্গেট ফিল। এখন রাজ কোথাও না কোথাও যেন ওর পরিপূরক। একবার ভাবলো ওর চেয়ে জুনিয়র নয় তো, তবে কেমন যেন বোকা বোকা লাগবে। সামনের রোদ পড়া লাল রাস্তা ধরে আসছে মুনি কাকিমা। ওদের পাশের বাড়িতে থাকে। হাতে বাজারের থলে, থলের মুখে বেরিয়ে আছে পুঁই শাক। ইপ্সিতা মনে মনে চিংড়ি কল্পনা করে নিল। মাখো মাখো একটা তরকারি চোখের সামনে ভাসতে জল এলো জিভে। মুনি কাকিমা হাসছেন। আঁচল দিয়ে গলার ঘাম মুছে বললেন, কিরে আজ ইন্টারভিউ দিতে যাস নে? দুপাশে মাথা নাড়ে ইপ্সিতা। গেট খুলে ঢোকে মুনি কাকিমা। ওকে লক্ষ্য করে বলে, আর ইন্টারভিউ দিয়ে কাজ নেই, এইবার বিয়ে করে নে। তারপর আবার কি? বরের পয়সায় খাবি? বর 2 দিন পর যদি বলে খাওয়াতে পারবো না তখন? তা বলবে কেন? মন দিয়ে সংসার করবি, শ্বশুর শাশুড়ির সেবা করবি, ভালো মন্দ রাঁধবি, জামা কাপড় সব হাতের নাগালে রাখবি, তবে সেও তো তখন তোর প্রতি নরম হয়ে থাকবে। কাকিমা এই জন্য কি মা আমায় রোদে গরমে স্কুলে পৌঁছাতে যেত, দাঁড়িয়ে থাকতো পরীক্ষার হলের সামনে? মুনি কাকিমা হাসে। কি করবি মা, আমাদের সমাজে মেয়েদের অনেক ঝামেলা। সব কাজ করার নয়, পুরুষে যা পারে তা কি মেয়েরা পারে মা? রাত বিরেতের ডিউটি, কোন দূর দূরান্তের চাকরি, তা কি হয় রে? খুব হয়। মেয়েরা আজকাল কোথায় না যাচ্ছে, পুনে, মুম্বাই, বাঙ্গালোর, ইউকে থেকে স্টেটসে, কোথায় না। তা তুইও যা না ইপি, কে মানা করলো? মুনি কাকিমা হেসে মুখের ঘাম মুছে ঘরে ঢুকে গেল। কেমন যেন আতে লাগলো ইপ্সিতার। যদি একটা চাকরি পেত তবে দেখিয়ে দিতে পারত সকলকে। স্নান সেরে যখন খেতে বসেছে তখন একটা অপ্রত্যাশিত খুশিতে মনটা ভরে গেল। মা আজ আলু চিংড়ির ঝোল করেছে, কলাইয়ের ডাল আর পাটপাতার বড়া। আনন্দে চিকমিক চোখে মার দিকে তাকিয়ে বড় কষ্ট হলো। ঘামে জবজবে মার চেহারা। আহারে ইপ্সিতার মা। কম কষ্ট তো করেনি ইপ্সিতার লেখাপড়ার পিছনে। শুধু অর্থকরী দিক দিয়ে অত ভালো অবস্থা ছিল না বলে একটা লাইন চুজ করে উঠতে পারেনি। তাও তো বাবা এই নতুন কোর্সের জন্য কত কষ্টেই না টাকা জোগাড় করলো। আর একটু ভাত দিই? মা জিজ্ঞেস করে। ইপ্সিতার খিদে ছিল, কিন্তু চাইতে লজ্জা করলো। এইবার বাবা শখ করে বাসমতি চাল এনেছে। বলছিল এই গরমে আর মোটা চালের ভাত মুখে দিতে ইচ্ছে করে না। মা তখন বলল, তবে এবার সুবীর কাকার দোকান থেকে 4 কিলো বাসমতি চাল এনে দেখো তো, বড় সুন্দর গন্ধ। সারা বাড়ি ভাতের গন্ধে ভরে যায় যখন চাল ফোটে। বাবা বললে 80 টাকা কিলো। মা আঁতকে উঠেছিল। এত দাম? ইপ্সিতা মাথা নাড়ে। আর নেব না। কেন, 1 হাতে দেই না? না না, নেব না। ইপ্সিতা মনে মনে বলে, চাকরি পেয়ে তখন খাবো অনেকটা করে ভাত। একটা ভাত ঘুমের আশায় বিছানায় আসে। ফোন হাতে নিয়ে দেখে রাজের মেসেজ। একটা ইন্টারভিউ আছে, সিভি জমা দিতে বলছে। প্রায় 2 সপ্তাহ ধরে চললো ইন্টারভিউ সংক্রান্ত খবর চালাচালি। ইপ্সিতা কিছু দিল, কিছু এলো রাজের তরফ থেকে। প্রথম যে ডাকটা এলো তাতে ইপ্সিতা আর রাজ দুজনেই অ্যাপ্লাই করেছে, এরকমই জানা ছিল ইপ্সিতার। ফোন করে জেনে নেয় রাজ কখন বেরোবে, তবে একই সঙ্গে গিয়ে পৌঁছানো যায়। নতুন জায়গায় একটা ইন্টারভিউ দিতে গেলে প্রাথমিক নার্ভাসনেস কেটে যায় সঙ্গে সঙ্গ দেওয়ার একজনকেও থাকলে। এটা একটা হেলথ সংস্থা, যেখানে বয়স্কদের ওভারফোন গাইড করতে হবে। 6 মাসের ট্রেনিং, তারপরে জয়েনিং, তার আগে ইন্টারভিউ। এটাও জার্মানির সঙ্গে টাই আপ করা কোম্পানি। এর মধ্যে রাজের সঙ্গে ফোনেও কথা হয়েছে কয়েকবার। ছেলেটা মিশুকে বলে, মেয়েদের ল্যাঙ্গুয়েজের ওপর দখল খুব ভালো থাকে, তোমার হয়ে যাবে। কখনো বলে, চাকরি হলে আমরা কোথাও ঘুরতে যাব। এই এত চাপ আর ভালো লাগে না। চুপ করে রইলে কেন? আরে বেশি দূরে যাওয়ার কথা বলিনি। বাঙালি মধ্যবিত্ত সন্তান, ভাই এখনো বাংলা সিনেমার মতো নাটকীয় জীবনে আসেনি। জাস্ট মুভি দেখার কথা বলেছি। ইপ্সিতা হেসেছে। সঙ্গে তবে মা বাবাকেও নিতে হয়, কারণ আমরা ডেট করতে তো আর যাচ্ছি না। না তা না গেলেও বাড়ি শুদ্ধ লোক গেলে আবার পাড়ার লোকে ভাববে বুঝি পাকা কথা বলতে বেরুলো। শুনে ইপ্সিতা বেদম হেসেছে। শুকনো গলায় রাজ জানতে চেয়েছে, এত হাসছো যে? না মানে আমার ধারণা ছিল না যে আমি এত খারাপ দেখতে। ইপ্সিতা আরো হাসে। সিরিয়াসলি আমার কনফিডেন্স লুজ হচ্ছে ভাই। চোখের রোদ চশমা বুক পকেটে খুলে রেখে হাত নাড়ছে রাজ। বাইরে রোদে যেন আগুন ধরার রং, শরীর জ্বলে যায়। ফুল স্লিভ কুর্তি পরেছে ইপ্সিতা।
সেদিনের থেকে আজকের সাজটা আলাদা। সেদিন টাইট সাদা লেডিস প্যান্ট আর সাদা টপ পরেছিল, তবু ঠিক চিনতে পেরেছে রাজ। ইপসিতা এগিয়ে এসে হাসলো। অনেকক্ষণ এসেছো? হাত ঘড়ির দিকে চেয়ে রাজ বলল, মিনিট 10। চলো তোমায় এগিয়ে দিই। এগিয়ে দিই মানে? তুমি যাচ্ছ না? অবশ্যই যাচ্ছি। বাসে উঠে দুজনে দাঁড়িয়ে পাশাপাশি। অফিসের শ্বাস বন্ধ হয়ে আসা ভিড়। বাস ঝাঁকুনি খাচ্ছে। রাজ বলল, ঝাঁকুনি দিয়ে যেমন ভরা কৌটোয় জিনিস ভরা হয়, এরাও মানুষ ঝাঁকিয়ে জায়গা করে প্যাসেঞ্জার তুলছে। ও দাদা, এবার টানো। তোমার টেনশন হচ্ছে? ইপসিতা জিজ্ঞেস করে। রাজ হাসে। তোমার জন্য? ওয়াও, তবে নিজে খুব কনফিডেন্ট। কেন, তোমার নিজের টেনশন নেই? এসে গেছে এক্সাইড মোড়। নেমে তখন দুজন হাঁটছে পাশাপাশি। কিছুটা যেতেই অফিস বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে রাজ হাত দেখালো। A shining day is just 2 steps away of you. কিছুটা অবাক হয় ইপসিতা। তুমি? আমার আগের কোম্পানির জবটা লেগে গেছে, ওই একাডেমিক ইনস্টিটিউটে। আমি আজ তোমার জন্য এলাম। গো অ্যাহেড। ইপসিতা থ হয়ে দাঁড়িয়ে। এই ইন্টারভিউটার প্রতি ইপসিতারই আগ্রহ ছিল বেশি। একরকম জোর করেই রাজকে কনভিন্স করেছিল যাতে ও আসে, কারণ একটা স্বাদ চাইছিল, একটা মোরাল সাপোর্ট, টেনশন লাঘব করার একজন পার্টনার। অথচ সে নিজে সে সময় একজন সিলেক্টেড ক্যান্ডিডেট হয়েও ইপসিতাকে কিছু জানায়নি। খারাপ লাগলো ভেবে ছেলেটাকেও শুধু শুধু এতদূর টেনে আনবে, যার দরকার ছিল না। দুজনের লক্ষ্য এক হলে একটা নিঃস্বার্থ সঙ্গ পাওয়া যায়, কিন্তু কারো অনুগ্রহ। লজ্জায় লাল হয়ে উঠেছে ইপসিতার মুখ। তুমি যদি আমায় একবার তোমার চাকরিটার কথা বলতে, তবে আমি তোমায় আসার জন্য ফোর্স করতাম না। आई एम सो सॉरी। अरे कोई बात नहीं दोस्त, दोस्ती में नो सॉरी नो थैंक यू। सल्लू मियाँ ने सिखाया ना। এক ফালি হেসে অফিস বিল্ডিংয়ে ঢুকে যায় ইপসিতা। এরপর কি হলো? রাজ আর ইপসিতার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, নাকি তাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হলো? আগামীকাল নিয়ে আসছি এই গল্পের পরবর্তী পর্ব। সঙ্গে থাকুন। আর গল্পটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানান।